উন্নত চিকিৎসা শেষে লন্ডন থেকে ঢাকার পথে খালেদা জিয়া। পতাকা হাতে অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা, সতর্ক প্রশাসন। তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে আমাদের জন্য শক্তি, সাহস এবং নির্দেশনা অবশ্যই তিনি দেবেন। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সংবিধানে মৌলিক অধিকার স্বীকৃতি সুপারিশ সংস্কার কমিশনের বাজেটের 15% বরাদ্দের প্রস্তাব। এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই বললেন সিএসি। সুষ্ঠু নিরপেক্ষ করার প্রত্যয়, জড়াবে না কোনো রাজনৈতিক বিতর্কে। নাব্য সংকট আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলুদিয়া রুটে প্রায় সময় ব্যাহত ফেরি চলাচল। অপরিকল্পিত ড্রেজিংয়ে সরকারের অর্থ অপচয়। কুষ্টিয়ার সরকার নির্ধারিত দামে ধান দিতে অনীহা কৃষকের। সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা। গুদামে চাল দেয়া নিয়েও জটিলতায় মিলাগ্রা। ধানের দাম বাড়লো 49, কমলো 49। এখন যে পরিস্থিতি আছে এখন দেওয়া যাচ্ছে। এবং ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে কাশ্মীরে বন্ধ হাজারের বেশি স্কুল। শিক্ষা প্রতিষ্ঠানে ঝুলছে তালা, অলস সময় কাটছে শিশুদের। দর্শক, শুভ সকাল। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছি মারজানা শুক্তি। জানাবো বিস্তারিত খবর। উন্নত চিকিৎসা শেষে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরই মধ্যে তিনি কাতারে যাত্রা বিরতি শেষে ঢাকার পথে রয়েছেন। তার সঙ্গে দীর্ঘদিন পর দেশে ফিরছেন তার দুই পুত্রবধূ। সবকিছু ঠিক থাকলে আজ সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। আলী আক্কাস আকাশের রিপোর্ট। লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল বিমানবন্দর, যেখানে সোমবার বিকেলে মা খালেদা জিয়াকে এভাবে বিদায় জানান ছেলে তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ সময় সোমবার রাত 9:10 যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। তার সফরসঙ্গী হয়েছেন দুই পুত্রবধূ সহ 9 জন। এর আগে বিকেলে তারেক রহমানের বাসা থেকে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে আসেন খালেদা জিয়া। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে লন্ডনে অবস্থান করা বিএনপির নেতাকর্মী ও সাধারণ বাংলাদেশিরা খালেদা জিয়াকে হাত নেড়ে বিদায় জানান। অনেকেই তার দেশে ফেরা নিয়ে প্রকাশ করেন উচ্ছ্বাস। আমরা বিশ্বাস করি আগামী দিনের রাজনীতি বাংলাদেশের অপর নাম জিয়া পরিবার, বাংলাদেশের অপর নাম তারেক রহমান, বাংলাদেশের অপর নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনাদের মাধ্যমে দেশে বিদেশের সকল মানুষকে অনুরোধ করব যাতে মা বেগম খালেদা জিয়া সুস্থভাবে বাংলাদেশে পৌঁছতে পারেন, দোয়া করবেন। বাংলাদেশ হবে শহীদ জিয়ার বাংলাদেশ। কালকে ঢাকার রাজপথ হবে মানুষের লোকারণ্য ইনশাল্লাহ। লক্ষ লক্ষ লোক কালকে ঢাকায় নামবে ইনশাল্লাহ। আমরা সেই অপেক্ষায় থাকলাম। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে চলতি বছরে 7 জানুয়ারি নানা জটিল রোগ নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ছেলে তারেক রহমানের বাসায় থেকে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন এই সাবেক প্রধানমন্ত্রী। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যাপক অভ্যর্থনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম জিয়ার দেশে ফেরা জনগণের মাঝে গণতন্ত্রে উত্তরণের আশা ও সাহস যোগাবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার বিষয়ে প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এদিকে খালেদা জিয়ার বাসায় ফেরার বিষয়ে বিশেষ নিরাপত্তার প্রস্তুতি নিয়েছেন ডিএমপি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের আনাগোনা আর দলীয় পতাকা, ব্যাচ সহ নানা সামগ্রীর বেচাকেনা জানান দিচ্ছে প্রিয় নেত্রীর আগমন ঘিরে চলছে উৎসব আমেজ। কালকে আমাদের নেত্রী দেশে আসছে, এজন্য তাকে অনেক সম্বর্ধনা করার জন্য ব্যাচ কিনছি। চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যাপক সংবর্ধনা দিতে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, দেওয়া হয়েছে নানা নির্দেশনাও। দলের বিভিন্ন ইউনিট ও সংগঠনকে দেওয়া হয়েছে দায়িত্ব। প্রস্তুত করা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাড়ি ফিরোজাকেও। বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীদের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বিশেষ শৃঙ্খলা টিম গঠন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এয়ারপোর্ট থেকে শুরু করে ম্যাডামের বাসা পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের থাকবে। ম্যাডামের বাসার যে ঢোকার যে রাস্তাটি রয়েছে সেখানেও যাতে আমাদের কোনো নেতৃবৃন্দ না যায় সেদিকেও আমরা নজর রাখবো।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়া দেশে ফেরা জনগণের মাঝে গণতন্ত্রের উত্তরণের আশা ও সাহস যোগাবে। তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে আমাদের জন্য শক্তি, সাহস এবং নির্দেশনা অবশ্যই তিনি দেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়েও প্রস্তুতি চলছে বলে জানান তিনি। তার নিরাপত্তা ও অফিসে দেখা হচ্ছে। আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিচ্ছি ওনার অবস্থানের জন্য, ওনার সিকিউরিটি সাইটটা এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর, কোথায় বসবেন, কোথায় থাকবেন, ওনার সিকিউরিটি কিভাবে করবেন, এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি। আর এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছেও আবেদন রাখতে চাই যে তারা এই ব্যাপারটাতে বিশেষ নজর দেবেন যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। এদিকে খালেদা জিয়ার সংবর্ধনা ঘিরে যানজট নিয়ন্ত্রণ আর নির্বিঘ্নে বাসায় ফেরা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ডিএমপি। সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমরা সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব যাতে পুরো যে এয়ারপোর্ট থেকে বিএনপি চেয়ারপারসনের বাসভবন পর্যন্ত যাত্রাটা সুগম এবং সুশৃঙ্খলভাবে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপির এই কর্মকর্তা। সে ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 9টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যা 7:45টায় সিরাজ সেন্টার শপিং মলের একটি রেস্টুরেন্টে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যোগ দেয় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। তাদের প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় ভবনটির ছাদ ও বিভিন্ন ফ্লোর থেকে 100 জনকে উদ্ধার করে দমকল বাহিনী। তবে আগুনের ঘটনায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। এর আগে 2024 সালে বেইলি রোডের গ্রিন কোজি ভবনে লাগা ভয়াবহ আগুনে প্রাণ যায় 46 জনের। বেসমেন্ট ছিল, বেসমেন্টের ওইখান থেকে ব্যানার ছিল এখানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, ওইখান থেকে আপনার মূলত আগুনের সূত্রপাত। ওইখানে মার্কেটের ট্রান্সমিটার ছিল, এভরিথিং ওইখানে, ওইটাতে আপনার যে কাগজপত্রগুলো ছিল ওইটা থেকে আগুন সূত্রপাত হয়েছে। দেন আপনার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পুরো এলাকা মানে ছায়া যায়। তারপর এখানে যে যথেষ্ট মানুষ ছিল, যারা রেসিডেন্সিয়াল বাসা বাড়ি তারা অর্ধেকের মতো সবাই উপরে ছাদে থেকে হাত নাড়া দিচ্ছে। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে এরই মধ্যে জড়ো হয়েছেন দলীয় নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, বেগম জিয়াকে স্বাগত জানাতে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। বেগম জিয়া ঠিক একটু আগে আমরা যেটা তথ্যটি পেলাম সেটি হলো ঠিক 6:05 সময় তিনি দোহার থেকে কিন্তু বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু তিনি রওনা দিয়েছেন। এবং যদি একটু বলি, আজকে কিন্তু ঠিক দীর্ঘ 4 মাস পরে তিনি লন্ডনে যে চিকিৎসা নিয়েছেন সেই চিকিৎসা শেষে কিন্তু তিনি দেশে ফিরে আসছেন। এবং সেই উপলক্ষে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে ভিড় করেছে এবং তারা কিন্তু আসলে তাকে অভ্যর্থনা জানানোর জন্য এখানে ধীরে ধীরে কিন্তু আসলে তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনে এবং এখানে কিন্তু আপনার নেতাকর্মীরা ইতিমধ্যে এসে কেউ পতাকা হাতে এবং সেই সাথে দলীয় পতাকা হাতেও কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা আস্তে আস্তে ধীরে ধীরে আর বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এখানে এসে আসলে উপস্থিত হয়েছেন। যদিও আজকে কিন্তু আপনার ঠিক এয়ারপোর্ট থেকে একেবারে গুলশান যে বাসভবন রয়েছে বেগম জিয়ার আর ফিরোজা, সেখানে কিন্তু আসলে দুই পাশে রাস্তার দুই পাশে ফুটপাতে নেতাকর্মীরা দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু আপনার অভ্যর্থনা জানাবে। এবং সেই সাথে কিন্তু তারা কিন্তু আজকে কিন্তু তাদের যে নেত্রী, গণতন্ত্রের যে নেত্রী, গণতন্ত্রকামী, তাকে কিন্তু আপনার তারা আসলে সিক্ত অভ্যর্থনা জানাবে। এবং একটু যদি বলি, আপনারা কোথা থেকে আসছেন? কেরানীগঞ্জ, ঢাকা 3। আচ্ছা, আজকে কি জন্য আজকে এখানে এসেছেন এবং যদি একটু বলেন আসলে আপনাদের আবেগের জায়গাটা। জি, আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার আগমনে আমরা সবাই উপস্থিত এবং তার জন্য আমরা অপেক্ষা করতেছি।
যেমনটি আর কি শুনছিলেন যে আসলে যে বেগম জিয়া আসছেন এবং তার জন্য আসলে তারা আসলে এখানে অপেক্ষা করছেন। কোথা থেকে আসছেন এবং আসলে আমরা ঢাকা 3 থেকে আসছি, ঢাকা ক্যারিগঞ্জ দাদা গসেচন্দ্র রায়ের থেকে পক্ষ থেকে আমরা আসছি। উদ্দেশ্যে এখানে আসার উদ্দেশ্য ছিল আমাদের বেগম খালেদা জিয়া আসবে, ওনাকে স্বাগতম জানানোর জন্য আমরা এখানে আসছি। যেমনটি শুনছিলেন তারা কিন্তু কেরানীগঞ্জ থেকে কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা শ্রমিক দলের যারা সদস্য তারা কিন্তু এখানে এসে আপনারা এখানে এসে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু আপনার খালেদা জিয়া আর কি যখন যাবেন না ঠিক তখন আর কি আপনার তাদেরকে আসলে আপনার অভ্যর্থনা জানাতে তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। তেমনি আসলে সারা দেশের কিন্তু বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে ধীরে ধীরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরও উপস্থিতি হবে এমনটাই আসলে আশা করছেন এখানকার নেতাকর্মীরা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাফওয়ান, বেগম জিয়াকে বরণে বিমানবন্দরে কি প্রস্তুতি দেখছেন আমাদের সর্বোপরি জানাবেন। মার্জানা, দীর্ঘ 4 মাস পর কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি লন্ডনে চিকিৎসা শেষে আজ দেশে ফেরার কথা রয়েছে। তো তাকে বহনকারী যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে কাতারের আমিরের দেওয়া, সেই বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ঠিক 10:30 নাগাদ আসলে অবতরণ করার কথা রয়েছে। তো আমরা সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে এবং আমার ঠিক পাশে যে গেটটি রয়েছে এটি আসলে 8 নম্বর কার্গো গেট বলে, এই গেটটি দিয়ে কিন্তু বেগম খালেদা জিয়া বেরিয়ে আসার কথা রয়েছে। তো আসলে তার আগমনকে ঘিরে এই পুরো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আশপাশের এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক আসলে নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে বলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং ঠিক যদি আপনাদেরকে 8 নম্বর গেটটি দেখাতে চাই, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে বিমান বাহিনীর বিপুল পরিমাণের সদস্য, তাদেরকে আসলে বিএফ টাস্ক ফোর্স বলা হয়, তারা আসলে এই জায়গার নিরাপত্তার যে দায়িত্ব সেটিতে রয়েছেন। এছাড়া বিমান বাহিনীর সদস্যদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশের সদস্যরা রয়েছেন, ট্রাফিকের সদস্যরা রয়েছেন এবং বিমানবন্দর আর্ম পুলিশ যে ব্যাটালিয়ন APBN তাদেরকেও আমরা একই সাথে দেখতে পাচ্ছি যে 8 নম্বর গেটের আশপাশের যে এলাকা সেখানে কিন্তু তারা নিরাপত্তার কাজ করছেন। এবং ঠিক তার পাশেই কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে র্যাবেরও বেশ কয়েকটি গাড়ি রয়েছে। অর্থাৎ আসলে এই বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হচ্ছিল সরকারের পক্ষ থেকে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে সকাল থেকে আমরা এখন পর্যন্ত কিন্তু বিএনপির কোনো নেতাকর্মী তাদেরকে আমরা এই বিমানবন্দরের এলাকায় দেখতে পাইনি এবং তাদের কিন্তু রাস্তার দুধারে দাঁড়ানোর কথা রয়েছে। তবে বিএনপি নেতাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস যে উন্মাদনা সেগুলো কিন্তু কাজ করছে এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে কিন্তু রয়েছেন তার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান এবং শারমিলা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী। তো তাদের সফরসঙ্গী নিয়ে কিন্তু আজ সকাল ঠিক 10:30টায় কাতারের দেওয়া যে বিশেষ আয়িত অ্যাম্বুলেন্সটি রয়েছে, কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স যেটিকে বলে, সেই বিমানটি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 10:30-এ আসলে অবতরণ করার কথা রয়েছে এবং সেটিকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক সহকর্মী সাইফুর রিপন রয়েছেন গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাইফুর, বেগম জিয়াকে বরণে গুলশান বাসভবনে কি ধরনের প্রস্তুতি দেখছেন আমাদের জানাবেন। সাইফুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি আপনার কাছে জানতে চাচ্ছি বেগম জিয়াকে বরণে গুলশান বাসভবনে এই মুহূর্তে আসলে কি ধরনের প্রস্তুতি আপনি দেখছেন আমাদের সাথে জানাবেন। গুলশানে ফিরোজার যে বাসভবন রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সেই বাসভবন ঘিরে কিন্তু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সেনাবাহিনীর সদস্যরা এই এলাকাটির নিরাপত্তার জন্য সকাল থেকেই কাজ করে যাচ্ছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে
স্বাগত জানানোর জন্য এবং তাকে বাসায় নিয়ে আসার জন্য যে গাড়িবহর, সেই গাড়িবহরের গাড়িগুলো কিন্তু ইতিমধ্যেই ফিরোজার বাসভবনের সামনে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে গাড়িবহরগুলো একসাথে সবগুলো রওনা করবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এবং সেখান থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ তার দুই পুত্রবধূ ওকে সাথে নিয়ে তিনি এই ফিরোজার বাসভবনে ফিরবেন এবং ইতিমধ্যেই কিন্তু এই ফিরোজার বাসভবনের যে আশেপাশের যে এলাকা, সেই আশেপাশের এলাকাগুলোতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এখানকার নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন এবং আমরা পথে আসার সময় যেটি দেখেছি যে রাস্তার দুই ধারে নেতাকর্মীরা যাতে দাঁড়িয়ে থাকেন, সেই রাস্তার দুই পাশে বিভিন্ন ব্যানার ফেস্টুনে কিন্তু সুশোভিত করা হয়েছে বিমানবন্দর থেকে এই বাসভবন পর্যন্ত। এবং ইতিমধ্যেই কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের যেটি জানিয়েছেন যে আজকে যেহেতু এসএসসি পরীক্ষা আছে, নেতাকর্মীরা যেন কোনোভাবেই সড়ক মহাসড়কগুলোতে যান চলাচলের বিঘ্ন সৃষ্টি না করে, সেই বিষয়ে কিন্তু সজাগ দৃষ্টি রাখার জন্য বারবার কিন্তু নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেছেন। এবং বিমানবন্দর থেকে যে গাড়িবহর খালেদা জিয়াকে বহন করে নিয়ে আসবেন, সেই গাড়িবহরেও কিন্তু সুনির্দিষ্ট সংখ্যক গাড়িবহর নির্ধারিত রয়েছে এবং এই গাড়িবহর ছাড়া অন্য কোনো মোটরসাইকেল যে স্কট দিয়ে নিয়ে যায় সেই বিষয়গুলো যেন পরিহার করা হয়, সেই বিষয়ে কিন্তু খুবই সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের পাশে। শুধুমাত্র বহরের যেই গাড়িগুলো রয়েছে সেই বহরের গাড়িগুলোই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার যারা সফরসঙ্গী রয়েছেন তাদের বহন করে এই ফিরোজার বাসভবনে নিয়ে আসবেন। এবং এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে ইতিমধ্যেই কিন্তু এই বাসভবন থেকে বহরের গাড়িগুলো বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। এবং ইতিমধ্যেই এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে আগমনকে কেন্দ্র করে এই বাসভবনের সামনে সাধারণ যারা মানুষ রয়েছেন, উৎসুক জনতা রয়েছেন, তারা কিন্তু ভিড় করছেন এবং ইতিমধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেই গাড়িতে ফিরবেন সেই গাড়িটি কিন্তু এই ফিরোজার বাসভবন থেকে এইমাত্র বের করা হলো এবং কিছুক্ষণের মধ্যেই এখান থেকে এই গাড়িবহর রওনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যে যাবেন এবং সেখানে বেলা 10টা সাড়ে 10টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসবেন এবং তাকে স্বাগত জানিয়ে ফিরোজার এই বাসভবনে নিয়ে আসা হবেন। এবং সার্বিকভাবে এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় ফেরা উপলক্ষে প্রায় দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন এবং তার সেই দেশে ফেরা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তার বাসভবন ফিরোজাকে সম্পূর্ণরূপে বেশ কয়েকদিন ধরে সপ্তাহব্যাপী প্রস্তুতি নিয়ে সেগুলো প্রস্তুত করা হয়েছে এবং সামগ্রিকভাবে যে নিরাপত্তা ব্যবস্থা, তার ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা, সেগুলো কিন্তু জোরদার করা হয়েছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যেই গাড়িবহরটি কিন্তু রওনা করছেন এই ফিরোজার এই বাসভবন থেকে এবং ফিরোজার এই বাসভবন থেকে এই যাত্রার মধ্য দিয়ে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বেলা 10টা সাড়ে 10টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সেখানে স্বাগত জানিয়ে আবার সরাসরি এই ফিরোজাতেই ফিরবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বেগম জিয়ার বাসভবনের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন।
প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। প্রতিবেদনে মোটা দাগে ৩২টি সুপারিশ করা হয়েছে, যেখানে স্বাস্থ্য খাত মোট বাজেটের ১৫% বরাদ্দের সুপারিশ করা হয়েছে। তন্দা তারুণের প্রতিবেদন জানাচ্ছেন মাহবুব তামিম। স্বাস্থ্য খাতের দুষ্ট দুর্নীতির চক্রে মানুষ নিরুপায়। প্রতি বছর বিনা চিকিৎসায় মরছে লাখ লাখ মানুষ। লাগামহীন বেসরকারি খাতের উচ্চ ব্যয়ে কোনো মতে জীবন বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে মানুষ। এই বাস্তবতায় স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডাক্তার AK আজাদ খান। প্রতিবেদনে প্রস্তাব করা হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার, শহর ও গ্রামে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি আলাদা বাংলাদেশ হেলথ সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়। মুখ্য সুপারিশগুলোর মধ্যে প্রথমতম যেটা হলো সংবিধান সংশোধন। এটার জন্য আমরা মনে করি যে এটা করে বিনামূল্যে এটা সরবরাহ করা দরকার সাধারণ মানুষের জন্য, এবং এটার জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু আইন প্রণয়ন করা সম্ভব। প্রতিটি নাগরিকের জন্য ইউনিক স্বাস্থ্য আইডি ও স্মার্ট স্বাস্থ্য কার্ড চালু করার প্রস্তাব রাখা হয়েছে প্রতিবেদনে, যেখানে সেবা গ্রহণকারীদের স্বাস্থ্যের সব তথ্য রেকর্ড থাকবে। আমাদের স্বাস্থ্য আইডি বা স্মার্ট কার্ডের স্বাস্থ্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই প্রস্তাবনাটা আমাদের এখানে আছে, এটা ডিজিটাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে এবং এইভাবে আমরা কাজ করতে পারবো। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সব সেবার মূল্য নির্ধারণ, তদারকি ও মান নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়। বলা হয়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবে না, মেইলের মাধ্যমে করতে পারবে ওষুধের প্রমোশন। চিকিৎসক ফার্মাসিউটিক্যাল সম্পর্ক নীতি, ওষুধের মূল নমুনা এবং উপহার প্রদান করে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। সেবার বিকেন্দ্রীকরণে প্রতিটি বিভাগে আন্তর্জাতিক মানের একটি আঞ্চলিক রেফারেল হাসপাতাল গড়ে তোলার পাশাপাশি সারা দেশের মানহীন হাসপাতাল ও মেডিকেল কলেজ বন্ধের সুপারিশ করেছে কমিশন। আমরা দেখেছি যে বাংলাদেশে অসংখ্য মেডিকেল কলেজ হয়েছে, কোনোটার মান আছে, কোনোটার মান নাই, এবং এটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের মানদণ্ড অনুযায়ী পুনর্গঠন, আসন সংখ্যা পুনর্বিন্যাস, মানহীন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া করে এবং আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা সংস্কার, জাতীয় নারী স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ যাবতীয় সুপারিশ বাস্তবায়নে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছে সংস্কার কমিশন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে জানাচ্ছেন আপন অপু। সোমবার সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন AMM নাসির উদ্দিন। বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাআল্লাহ। সিইসি বলেন, প্রধান উপদেষ্টার চাওয়া অনুযায়ী ঈদের মতো উৎসবমুখর হবে নির্বাচন। শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে মানুষ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, ওইটা আর ফিরে আসবে বলে মনে করি না। অন্তত যতদিন আমরা আছি, এটা আমরা সেই ওয়াদা তো কেউ দিনের ভোট রাতে চায় না, আমাদের কমিশনারদের মধ্যে কেউ চায় না, সবাই সম্পূর্ণ বিরুদ্ধে এটার। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই বিষয়ে আগে রাজনৈতিক ফয়সালা জরুরি, কোনো বিতর্কে জড়াতে চায় না কমিশন। এই যে একটা বিশেষ দল নিয়ে যে কথাবার্তা হয়, এটা রাজনৈতিকভাবে আগে ফয়সালা হোক, আমরা সব ফয়সালা হয়ে আইন কানুন চেঞ্জ হলে যদি পরিবর্তন হয় তখন আমরা সেইভাবে ব্যবস্থা নেব, কিন্তু আমরা এইটাতে আমরা ইনভলভ হতে চাই না। যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না। আমরা অত্যন্ত সযত্নে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সভায় ময়মনসিংহ অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।
রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুর এলাকায় দুটি গুদামে অবৈধভাবে মজুত রাখা খাদ্য অধিদপ্তরের প্রায় 26,000 কেজি আটা ও প্রায় 16,000 কেজি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। সোমবার গভীর রাতে অভিযান চালায় তারা। খবর পেয়ে পালিয়ে যায় জড়িত দোকান মালিক ও কর্মচারীরা। তবে এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। AH হিমেলের রিপোর্টে বিস্তারিত জানব। সোমবার গভীর রাতে রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুর এলাকার RK এন্টারপ্রাইজের দুটি গুদামে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে মিলে অবৈধভাবে মজুত রাখা খাদ্য অধিদপ্তরের প্রায় 26,000 কেজি আটা ও প্রায় 16,000 কেজি চাল। খাদ্য অধিদপ্তরের বস্তার মোড়ক পাল্টে নামকরণ করা হয় নুরানি আটা ও চাল। পরে সেগুলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করে থাকে প্রতিষ্ঠানটি। এ সময় তেল সহ জব্দ করা হয় আরও কিছু পণ্য। সরকারি ট্যাক্সযুক্ত আটা ও চাল কিভাবে এখানে এলো তার ব্যাখ্যা দিতে পারেনি অভিযানের সঙ্গে থাকা রেশনিং কর্মকর্তা। যে চালগুলো জব্দ করা হয়েছে এগুলো দেখা গেল যে সব খাদ্য অধিদপ্তরের লেখা চাউলের বস্তা। তো এই বস্তাগুলো সুনির্দিষ্টভাবে কোনো প্রমাণ নাই, তবে এগুলো সুকৌশলে অনেকদিন ধরে এগুলো জোরো করেছে বলে মনে হচ্ছে। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় দোকান মালিক ও কর্মচারীরা। তবে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। যাদেরকে এখানে হাতে নাতে ধরেছি তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি এবং সেখান থেকে আমরা জানার চেষ্টা করব যে কোন চক্রটা এর সাথে জড়িত। সরকারি খাদ্যপণ্যের কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। নাব্য সংকটে বছরের প্রায় 6 মাসই ফেরি চলাচল ব্যাহত হয় দেশের গুরুত্বপূর্ণ 2 নৌরুট আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়ায়, যা এই 2 নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহন চলাচলের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সংকট নিরসনে প্রতি বছর অপরিকল্পিত ড্রেজিংয়ে সরকারের অপচয় হচ্ছে কোটি কোটি টাকা। আব্দুল আলিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রবেশপথ আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। প্রায় সারা বছরই নাব্য সংকটে ভোগে গুরুত্বপূর্ণ এই নৌরুট দুটি। BIWDA নাব্যতা রক্ষায় ড্রেজিং করলেও কার্যত কোনো সুফল হয় না। ফেরি চলাচল ব্যাহত হলে গণযোগাযোগ ছাড়াও মারাত্মক প্রভাব পড়ে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যে। স্থায়ী সমাধানে 2 নৌরুটে সেতু নির্মাণ ও স্থায়ী ড্রেজিং করে কার্যত নৌচ্যানেল নির্মাণের দাবি যানবাহন চালক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের। ঘন্টা বা ঘন্টা দেরি হয়, ড্রেজিং করে দেরি হয়, আমাদের অনেক কষ্ট হয়। সরকার যদি আমাদের এখান থেকে একটা এপার ওপার একটা ব্রিজের মতন ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের পাবলিকের পক্ষে ভালো, জনগণের স্বার্থে ভালো হবে। লোক দেখানো ড্রেজিং করে, ভালো চলে আবার সর পড়ে যায়। আমাদের যদি একটা সেতু করে দিত আমরা খুব বাঁচতাম। এদিকে সঠিক পরিকল্পনা না করে ড্রেজিং এর সময় নদীর বালুমাটি নদীতে ফেলে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে বলে অভিযোগ করছে সুশাসনের জন্য নাগরিক। নদীর নিচ থেকে বালু উত্তোলন করে সেটা কিন্তু নদীর পাশেই ফেলা হয়, যার কারণে ওই বালুগুলো কিন্তু আবার নদীতে যাচ্ছে এবং সেই ড্রেজিং এর ফলে যে ফলাফলটা আসার কথা সেটা কিন্তু আসছে না। প্রায় সারা বছরই নাব্যতার সংকট নিরসনে ড্রেজিং কার্যক্রম চালু রাখতে হচ্ছে বলে জানায় BIWDC। আর পরিকল্পিত ড্রেজিং এর বিষয়টি অস্বীকার করে দায় পরামর্শকদের উপর চাপালো BIWDC। অপরিকল্পিতভাবে কোনো ড্রেজিং করার সুযোগ নেই, কারণ এটা তো আপনার রাষ্ট্রীয় একটা বিষয়। BIWD আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমাদের বিভাগ এবং আমাদের হাইড্রোগ্রাফি বিভাগ এবং আমাদের পরামর্শ প্রতিষ্ঠান CEGA তাদের পরামর্শ অনুযায়ী আমরা ড্রেজিংটা করে থাকি। প্রায় সারা বছরই ড্রেজিংটা মেনটেন করে চ্যানেলটা চালু রাখতে হয়। নাব্যতা সংকট খুব বেশি প্রকট আকার ধারণ করলে সেক্ষেত্রে ড্রেজিং করার জন্য ফেরি চলাচল আমাদের মাঝে মাঝে বন্ধ রাখতে হয়। একটি স্থায়ী সেতু তৈরি হলে দুর্ভোগ কমার পাশাপাশি উন্নয়ন ও বাণিজ্যের গতিও বহুগুণে বাড়বে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় চলতি বছরে ধান চালের সরকারি নির্ধারিত দাম নিয়ে মিলার ও কৃষকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের ধান সংগ্রহে 36 টাকা কেজি মূল্য নির্ধারণে খুশি নয় কৃষকেরা। খোলা বাজারে দাম বেশি হওয়ায় অনাগ্রহ দেখাচ্ছেন সরকারি গুদামে ধান দিতে। এদিকে সরকারের
চাল সংগ্রহে ৪৯ টাকা কেজি নির্ধারণে খুশি মিলাররা। তবে সরকারি গুদামে চাল দিতে গিয়ে নানা ভোগান্তির কথা বলছেন তারা। ফলে জেলায় এবছর সরকারিভাবে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা না থাকলেও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। বিস্তারিত। কুষ্টিয়া জেলায় চলতি বড় মৌসুমে ৪৯ টাকা কেজি দরে ৪৪,৩২৯ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৬ টাকা কেজি দরে ২,৫৪৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে সরকারিভাবে ধানের এ মূল্য নির্ধারণে খুশি নয় কৃষকেরা। খোলা বাজারে দাম বেশি হওয়ায় অনাগ্রহ দেখাচ্ছেন সরকারি গুদামে ধান দিতে। ফলে এবছর জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পানি টানির সংকট, বেশি পানি নেওয়া লাগে বেশি, এই হিসাবে আমাদের বাইরে থেকে ধান বেচা যায়, তাহলে আমাদের লাভ হবে। সরকারি তো ১৩36 টাকা কেজি হিসাবে ধান দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সরকার যদি রেট বেশি দেয় বা গরিব মানুষের দিক চাষির দিক টাকায়, আমরা সব দিক থেকে প্রস্তুত আছি দেওয়ার জন্য। বাইরে অনেক দাম বেশি পাচ্ছি আমরা, তুলনামূলক বাইরের বাজার ভালো, কিন্তু সরকার যেটা করছে এটা আসলে ঠিক না, এটা চাষিকে একটা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এদিকে সরকারের চাল সংগ্রহে ৪৯ টাকা কেজি নির্ধারণে খুশি মিলাররা। তবে সরকারি গুদামে চাল দিতে গিয়ে নানা ভোগান্তির কথা বলছেন তারা। ধানের দাম বাড়লো ৪৯, কমলো ৪৯, এখন যে পরিস্থিতি আছে এখন দেওয়া যাচ্ছে। মিল মালিকরা চাল দেওয়ার জন্য খাদ্য গুদামে গাড়ি নিয়ে চাল সরবরাহ করছে, সেখানে খাদ্য গুদামের জায়গা নাই, লেবারের সংকট। আর খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন সরকারিভাবে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী তারা। যে সমস্যাগুলো রয়েছে তা নিরসনে কাজ করছে খাদ্য বিভাগ। মিলারদের যে আগ্রহ আমরা দেখছি, তারা দ্রুত চালটা গুদামে প্রদান করতে চাচ্ছে। আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট সিস্টেমে একটা তালিকা করে এগুলো সংগ্রহ করছি। তবে চাপ আছে, কিন্তু এটা আমরা খুব অচিরেই ওভারকাম করে ফেলতে পারবো বলে আশা করি। এবছর ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া সরকারিভাবে ধান চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ভোলার শত বছরের ঐতিহ্য মহিষের দুধের দধির খ্যাতি দেশ জুড়ে। জনপ্রিয় খাবারটি এবার ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেয়েছে। এতে জেলার অর্থনৈতিক উন্নয়নে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে। স্বীকৃতি পাওয়ায় খুশি খামারি, ব্যবসায়ী ও উদ্যোক্তারা। ছোটন সাহার তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। সাগর আর নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলার মানুষের জীবনমানে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য, খাবারেও রয়েছে নিজস্বতা। এ জেলা দীর্ঘকাল ধরে পরিচিতি পেয়েছে মহিষের দুধের কাঁচা টক দইয়ে, যা স্থানীয়ভাবে মহিষা দই নামে পরিচিত। পরিমাণ অনুযায়ী বিভিন্ন সাইজের দইয়ের হাড়ি ২৫০ টাকা থেকে শুরু করে ৩৫০ ও ৪০০ টাকায় বিক্রি হয়। পুষ্টিগুণ ও স্বাদের জন্য এ দইয়ের খ্যাতি জেলার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। মহিষের খামারটি উৎপাদন করে মহিষের দধিগুলা আমরা শহরে বেশি, দধিগুলো অনেক পিওর হয়, তার মাধ্যমে জনগণ যারা এই দধিগুলা খায় সবাই বলে যেন ভালো। জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য ২০২৩ সালের ১৯ ডিসেম্বর ভোলার জেলা প্রশাসক পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদন করেন। এরপর ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর এটি জিআই ৫৫ নম্বরে তালিকাভুক্ত হয়। গেল ৩০ এপ্রিল জিআই পণ্যের সার্টিফিকেট পেয়েছে দ্বীপ জেলা ভোলার শত বছরের ঐতিহ্যবাহী মহিষের দুধের কাঁচা দই। স্বীকৃতি পাওয়ায় খুশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা। প্রত্যাশা আন্তর্জাতিক বাজারেও রপ্তানি হবে। আমরা শুধু ভোলাতে না, এই দধি আমাদের সারা বাংলাদেশেই যায় এবং ভোলার দধি জিআই পণ্য পাওয়া উপলক্ষে আশা করি আমাদের ব্যবসা আরও বাড়বে। আমাদের এই কাজ অব্যাহত থাকবে এবং এই জিআই পণ্য যাতে আরও প্রসার লাভ করে, সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে আমাদের এই মহিষের দধি, সেটার ব্যাপারে আমরা কাজ করব। মহিষের দুধের দধি ভোলার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে বলে মনে করছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও জেলা প্রশাসন। উৎপাদন বাড়ানোর জন্য কৃষকরা আরও সচেষ্ট হবে এবং আমাদের সাথে পরামর্শ নেবে, আমরাও সচেষ্ট থাকবো, পরামর্শ দেব। মহিষ চারণ এবং পালনের ক্ষেত্রে এটি আরও বেগবান হবে, আমাদের ব্যবসাটা আরও বাড়বে, মানুষ এইখান থেকে তাদের অর্থনৈতিক উন্নতি করতে পারবে এবং আর্থিকভাবে আরও বেশি লাভবান হবে। ভোলায় প্রতিদিন মহিষ থেকে উৎপাদিত ১০ টন দুধ দিয়ে দধি তৈরি হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।